প্রযুক্তির দুনিয়াতে চলছে ভয়ঙ্কর এক সংকট। আমরা দাঁড়িয়ে আছি একটা চরম ক্লান্তি লগ্নে। প্রযুক্তি পণ্যের দাম যেখানে দিন দিন কমার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি পণ্যের দাম বাড়ছে এবং বেড়েই চলেছে। ভাবুন তো, মাত্র 20,000 টাকা খরচ করে কয়েক বছর আগেও আপনি কিনতে পারতেন দারুণ সব স্মার্টফোন। 8 GB র্যামের সঙ্গে খুব ভালোভাবে 512 GB ইন্টারনাল স্টোরেজের ফোন আমরা কিনতে পারতাম। অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আমরা 144 হার্জের রিফ্রেশ রেট পেতাম, পাওয়ারফুল চিপসেট পেতাম। আর এখন 20,000 টাকা নিয়ে বাজারে গেলে মনে হয় ফোন তো নয়, হয়তো আমরা একটা ভালো মানের চার্জার কিনতে পারবো। আর এই সংকটটা শুধু স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা এখন ছড়িয়ে গিয়েছে প্রত্যেকটা প্রযুক্তি পণ্যে। র্যাম, SSD, ল্যাপটপ, গেমিং পিসি, ক্যামেরা, মেমোরি কার্ড, গেমিং কনসোল, এমনকি টিভি, রেফ্রিজারেটর কিংবা ক্লাউড স্টোরেজ, প্রায় সব জায়গাতেই এই অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। টেকনোলজি যেটা বছরের পর বছর আমাদের জন্য সস্তা হওয়ার কথা ছিল, সেই ট্রেন্ড এখন দেখা যাচ্ছে উল্টা দিকে হাঁটছে। কেন এমন হলো? ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমাদের আজকের ভিডিও সেটা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই আলাপচারিতা দেখুন এবং উপলব্ধি করুন। আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই দাম কতদিন পর্যন্ত বাড়বে এবং কবে এই দাম আমাদের হাতের নাগালে আসবে? প্রথমেই একটা জিনিস একটু পরিষ্কার করি, এই প্রাইস হাইকিং এর পেছনেই কিন্তু রয়েছে মেমোরি চিপসেট ক্রাইসিস। আর এই ক্রাইসিসের পেছনে সবচাইতে বড় অবদান রাখছে AI কোম্পানিগুলো। হ্যাঁ, ChatGPT থেকে শুরু করে জেমিনি, ক্লড, মেটা AI, এই AI রেভলিউশনের জন্য এমন একটা জায়গায় এর প্রভাব বিস্তার করেছে যা আমরা কনজিউমার হিসেবে কখনো কল্পনাও করিনি। আর সেটা হলো মেমোরি। AI চালানোর জন্য যে বিশাল ডেটা সেন্টার তৈরি হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে হাই পারফরমেন্স মেমোরি দরকার হচ্ছে, বিশেষ করে HBM বা হাই ব্যান্ডউইথ মেমোরি। স্যামসাং এবং SK হাইনিক্স এর মতো বড় মেমোরি ম্যানুফ্যাকচারাররা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি এর বড় একটা অংশ AI এর জন্য ব্যবহার করছে। শুধু তাই না, আগামী কয়েক বছরের জন্য তাদের এই মেমোরি প্রোডাকশনের স্লটগুলো AI কোম্পানিগুলো ব্লক করে রেখেছে। আরো কিছু অবাক করা তথ্য কিন্তু বের হয়ে আসছে, আর সেইটা হলো AI কোম্পানিগুলো এখন এই মেমোরি চিপ তৈরি করার জন্য প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য নিজেরা ইনভেস্ট করছে। এবং এর ফলে স্মার্টফোন সহ অন্যান্য যে কনজিউমার ইলেকট্রনিক্সগুলোতে র্যাম এবং স্টোরেজ ব্যবহার করা হয়, সেগুলোর দাম হু করে বেড়ে যাচ্ছে। কারণ চিপসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে AI এর জন্য, কারণ সেটা বেশি প্রফিটেবল। যখন কোনো একটা প্রোডাক্টের চাহিদা অনেক বেড়ে যায় কিন্তু সাপ্লাই কম থাকে, অবশ্যম্ভাবীভাবে তার দাম বাড়তে থাকে। এটাই বেসিক ইকোনমিক্স। গ্লোবাল মার্কেটে কোনো জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসটায় নতুন ইন্টারেস্টিং কিছু লেয়ার যুক্ত হতে থাকে। এবার আসবো বাংলাদেশ নিয়ে আলাপ করতে। আমাদের বাংলাদেশে নতুন করে যুক্ত হয়েছে ইনফ্লেশন। ডলারের দাম বেড়ে গিয়েছে, RMBর দাম বেড়ে গিয়েছে। এর ফলে যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করতাম, সেইটার ইম্পোর্ট কস্ট অনেক বেড়েছে। এর মধ্যে নানা রকম লেয়ার যুক্ত হয়েছে, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আরও বেশ কয়েকটা জায়গায় দাম আগের চাইতে অনেক বেড়েছে। সেই সঙ্গে রয়েছে ইন্টারন্যাশনাল প্রাইস। সব মিলিয়ে আমাদের দেশে এই ধরনের প্রযুক্তি পণ্যের দাম বেড়েছে আরও কয়েক গুণ। পাশাপাশি মরার উপরে খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে আমাদের দেশের ট্যাক্স। এর ফলে আলটিমেটলি একটা ফোনের দাম গিয়ে পৌঁছেছে 2 গুণের কাছাকাছি। স্মার্টফোনের ইম্পোর্ট ডিউটি নিয়ে গত কয়েক বছরে অনেকবার কিন্তু পলিসি চেঞ্জ হয়েছে আমাদের দেশে। দেখেন, একটা ফোনের দাম কিন্তু স্যামসাং, অ্যাপেল বা শাওমি নির্ধারণ করে না, অন্তত সব সময় না। কারণ একটা দেশের জন্য এক রকম হতে পারে এই স্ট্রাকচারটা। গ্লোবাল কম্পোনেন্টের প্রাইসের সঙ্গে যুক্ত হয় ডলার, ইম্পোর্ট কস্ট, ট্যাক্স, ডিস্ট্রিবিউশন কস্ট, সব মিলিয়েই কিন্তু নির্ধারিত হয় একটা স্মার্টফোনের দাম। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, DDR5 র্যাম, 16 জিবির একটা র্যাম কয়েক বছর আগেও যেটা দাম ছিল 7 থেকে 8,000 টাকা, এখন সেই র্যামের দাম হয়ে গিয়েছে 28,000, 29,000 টাকা পর্যন্ত। দেখেন, একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকার জায়গায় 120 টাকা হয়, হয়তো আমরা সেটা মেনে নেই। কিন্তু 100 টাকার একটা জিনিস যদি 500 টাকায় বিক্রি হয়, 600 টাকায় বিক্রি হয়, তাহলে তার ইম্প্যাক্ট কোন জায়গা পর্যন্ত যেতে পারে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন আপনারা। ভাবুন তো, আপনি একটা গেমিং পিসি বিল্ড করতে চান, র্যামের দামের পাশাপাশি প্রসেসরের দামও যদি এইভাবে বেড়ে যায়, তাহলে আলটিমেটলি ওই পিসিটা বিল্ড করতে কত এক্সট্রা পয়সা আপনাকে খরচ করতে হচ্ছে। কারোর জন্য কিন্তু সেটা প্রায়
অসম্ভব। বাজেট স্মার্টফোন বায়ারদের জন্য কিন্তু সবচাইতে দুঃসংবাদ এই মুহূর্তে আমরা এক্সপেরিয়েন্স করছি। কম দামি স্মার্টফোনের জন্য কিন্তু এই দুঃসংবাদটা আরো বেশি। তার কারণ হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই দামের তারতম্যটা কিন্তু কোম্পানি কিছুটা হলেও হজম করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, কিন্তু এন্ট্রি লেভেলের ফোনের জন্য সেটা প্রায় অসম্ভব। দেখেন 15, 20 বা 25,000 টাকায় কিন্তু প্রফিটের মার্জিনটা অলরেডি অনেক কম। সুতরাং এই সমস্ত জায়গায় স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা নানা রকম চ্যালেঞ্জ ফেস করছে। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে সমস্ত ফোন আগে 15,000 টাকা পাওয়া যেত, সেটা এখন এক ধাপে চলে গিয়েছে 25, 26, এমনকি 35,000 টাকা পর্যন্ত। তাও আমাদেরকে দেখতে হচ্ছে HD+ ডিসপ্লে, ডিউ ড্রপ নচ এবং অনেক মোটা সাইজের বেজেল। সবচাইতে ভয়ঙ্কর যে ইম্প্যাক্টগুলো পড়তে যাচ্ছে সামনে সেইটা হলো, দেখেন একটা ফোনের দাম যখন কোম্পানিকে বাড়াতে হচ্ছে তখন তার সামনে দুইটা অপশন খোলা। সবচাইতে বড় ইম্প্যাক্ট যেটা পড়তে পারে সেটা আরও বেশি ভয়ঙ্কর, বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোনের জন্য। দেখেন একজন ফোন ম্যানুফ্যাকচারার তাকে যদি অনেক বেশি দাম দিয়ে তার কম্পোনেন্ট কিনতে হয় তাহলে তার হাতে দুইটা অপশন। নাম্বার 1, ফোনের দাম বাড়িয়ে দেওয়া। নাম্বার 2, ফোন মার্কেটে বের না করা। আমরা এই মুহূর্তে নাম্বার 2 অপশনটাই বেশি দেখতে পাচ্ছি। কারণ ফোনের দাম বাড়িয়ে দিলে যদি ফোন বিক্রি না হয়, মানুষের সমালোচনা সহ্য করতে হয়, তাহলে তো ফোনটা রিলিজ না করাই ভালো। তার চাইতে বরং সেই সেগমেন্ট থেকে সরে গিয়ে অন্য সেগমেন্টে আমরা যাব যেখানে দাম বাড়ালে কেউ বুঝতে পারবে না, যেমন ফ্ল্যাগশিপ ফোন। এই কারণেই আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানি তাদের এন্ট্রি লেভেলের ফোন থেকে সরে আসছে। তারা এখন মিড রেঞ্জ অথবা ফ্ল্যাগশিপ ফোনের দিকে মনোযোগ দিচ্ছে। আর ফলাফল, আমাদের মতো সাধারণ জনগণ তখন কম দামি ফোন আর কিনতে পারবো না। হয় আমাদেরকে লাখ টাকার উপরে খরচ করতে হবে, না হলে আমাদেরকে বাটন ফোন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতদিন চলবে এই স্মার্টফোন প্রাইস হাইক? সত্যি বলতে এর সঠিক কোনো উত্তর কিন্তু কারোর কাছে নাই। কারণ এই AI বাবল যতদিন না পর্যন্ত বার্স্ট না করবে ততদিন পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি আর নর্মাল হবে না। সুতরাং অদূর ভবিষ্যতে, অন্তত কয়েক বছরের মধ্যে আমরা ফোনের দাম সম্ভবত কমতে দেখব না। এটা প্রযুক্তি দুনিয়ার জন্য একটা অশনি সংকেত, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য অনেক বড় একটা বাধা। কারণ বিশ্বের অন্যান্য দেশ কিন্তু অলরেডি স্মার্টফোনের দিকে চলে গিয়েছে। আমাদের দেশের বড় একটা অংশ এখনো পর্যন্ত বাটন ফোন ব্যবহার করছে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত সবাই মিলে স্মার্টফোন ব্যবহার করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জীবনযাত্রার যে উন্নয়ন সেটা কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত হবে। ভাই, আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে তাহলে বেশি বেশি করে র্যাম আর স্টোরেজ বানালেই তো হয়, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ব্যাপারটা যত সহজ লাগে শুনতে ততটা সহজ নয়। একটা মেমোরি চিপের ফ্যাক্টরি বানানোর জন্য এমন নয় যে কিছু মেশিনারিজ আমি ইনস্টল করলাম, বিশাল বড় একটা ওয়্যার হাউস বানালাম, অমনি আমি প্রোডাকশনে চলে গেলাম। ব্যাপারটা অনেক বেশি জটিল। মেমোরি চিপ তৈরির প্রসেসটা এত বেশি জটিল যে পৃথিবীতে মাত্র 3 বা 4টা কোম্পানি মেমোরি চিপ বানায়। মানুষের এত টাকা থাকার পরেও কেন অনেক কোম্পানি মেমোরি চিপ বানাতে পারছে না? কারণ এই বানানোর প্রক্রিয়াটা অনেক বেশি সফিস্টিকেটেড, হাই কোয়ালিটি মেকানিজম এবং টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয়। টাকা থাকলে সেটা সম্ভব নয়। অ্যাডভান্স সেমি কন্ডাকশন ম্যানুফ্যাকচারিং এর জন্য স্পেশালাইজড ইকুইপমেন্ট দরকার হয়, যেটা সবার নেই। আজকে যদি কোনো কোম্পানি সিদ্ধান্ত নেয় যে আমি মেমোরি চিপ বানাবো, তাহলে তার প্রথম আউটপুট বা প্রথম প্রোডাকশন বের হতে অন্তত 3 বছর লাগবে। চায়নার CMXT এবং YMTC এর মতো ম্যানুফ্যাকচারাররা মেমোরি মার্কেটে নিজেদের অবস্থান শক্ত করা শুরু করেছে, কিন্তু স্যামসাং, SK হাইনিক্স এবং মাইক্রনের মতো বড় বড় ম্যানুফ্যাকচারারদের যে প্রোডাকশন স্কেল, তার সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে প্রোডাকশন করা রাতারাতি সম্ভব নয়। তাই সাপ্লাই ঠিকই বাড়বে, কিন্তু আজকে শর্টেজ হলো, কালকে একটা ফ্যাক্টরি দিয়ে পরশুদিন থেকে আমি র্যাম আর স্টোরেজ পেয়ে গেলাম। ব্যাপারটা অত সহজ নয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি। ধরেন AI বাবল বার্স্ট হয়ে গেল। আমরা AI নিয়ে যা ভেবেছিলাম, বিভিন্ন কোম্পানি যারা ইনভেস্টর রয়েছে তারা যা ভেবেছিল সেটা হলো না। তখন সমস্ত AI কোম্পানি র্যাম কেনা বন্ধ করে দিল এবং ইনফ্যাক্ট তাদের যে র্যামগুলো আছে সব বিক্রি করা শুরু করলো। তাহলে কি রাতারাতি র্যাম আর এই স্টোরেজের দাম কমে যাবে? না, এটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। কারণ দাম কোনো একটা জিনিসের একবার বাড়লে সেটা কিন্তু খুব সহজে কমতে চায় না। আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? আমরা তো এন্ড কনজিউমার, আমাদের এই মুহূর্তে কি করা উচিত? আপনার যদি ইমিডিয়েটলি কোনো ল্যাপটপ, কম্পিউটার অথবা স্মার্টফোন কেনার দরকার হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি দেরি করা ঠিক হবে। কারণ দাম খুব শীঘ্রই আরও অনেক বাড়বে। এতই বাড়বে যে এই মুহূর্তে হয়তো সেটা আমরা কল্পনা করতে পারছি না। এমন নয় যে
কোম্পানিগুলো ইচ্ছা করে দাম বাড়াচ্ছে বেশি প্রফিট করার জন্য। ইনফ্যাক্ট অনেক কোম্পানি কিন্তু এই মুহূর্তে স্ট্রাগল করছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। OnePlus-এর মতো কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে তো গায়েব হয়ে গিয়েছে, গ্লোবালে কিন্তু তাদের অপারেশন ক্লোজ করে দিয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি আরও অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক এই কারণেই বন্ধ হবে। সো যখন প্রতিযোগিতা কম থাকবে তখন কিন্তু প্রোডাক্টের দাম এমনিই বাড়বে। আরও যে জিনিসটা করা উচিত সেটা হলো আপনার প্রয়োজনের চাইতে বেশি স্পেসিফিকেশনের ফোন কেনা থেকে বিরত থাকুন। আমরা দাম কম বলে অনেক সময় বাজেট বাড়িয়ে ফ্ল্যাগশিপ ফোন কিনতাম, ভাবতাম যে আমার হয়তো এই ফিচারগুলো লাগবে, কিন্তু কোনোদিন সেটা না লাগলেও আমরা নিজেকে সান্ত্বনা দিতাম যে দাম তো খুব বেশি খরচ হয় নাই। বাট এই মুহূর্তে যে দিন শুরু হয়েছে, আমার মনে হয় না যে অকারণে অনেক বেশি দামি ফোন কেনা আমাদের কারোরই এখন আর উচিত হবে। আবার একেবারে কম দামি ফোন কেনাও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আপনাকে এমন একটা ফোন কিনতে হবে যাতে করে আগামী 4 থেকে 5 বছর আপনি সেই ফোনটা চালাতে পারেন। তা যদি না হয় আপনার সেই পয়সা বাঁচানোটা কিন্তু যুক্তিসঙ্গত হবে না। 1 বছর পরে যদি আপনার ফোন নষ্ট হয়ে যায় তখন আর একটা ফোন কিনতে গেলে দেখবেন সেই একই ফোনের দাম আপনাকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। ল্যাপটপ বা পিসি বিল্ড করলে এমন একটা কনফিগারেশনে বিল্ড করেন যেন আগামী অন্তত 5 বছর আপনি সেই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। সবচাইতে বড় কথা ভাই, অপচয় করা যাবে না, কারণ এই মুহূর্তে টাকা হলেও কিন্তু চিপসেট পাচ্ছে না স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা, র্যাম পাচ্ছে না, ইন্টারনাল স্টোরেজ পাচ্ছে না। সুতরাং আপনাকে এখন থেকেই সচেতন হতে হবে। টেকনোলজি আমাদের সবসময় একটা প্রমিস দিয়েছে, দিন যত যাবে তত ক্ষমতা বাড়বে চিপসেটের, দাম কমবে। কিন্তু এই 2026 সালে এসে সেই ইকুয়েশনের উল্টা দিকটা আমরা দেখতে পাচ্ছি। এআই আমাদেরকে অনেক অনেক স্বপ্ন দেখাচ্ছে, পাশাপাশি এআই এর কারণে দরকার হচ্ছে অনেক বড় বড় ডেটা সেন্টার, অনেক বেশি বেশি ন্যান্ড মেমোরি, হাই পারফরমেন্স এসএসডি র্যাম। এই কারণে কিন্তু এই কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে এবং টেকনোলজিতে যে দুর্দিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু এআই দায়ী। তাই আগামী কয়েক বছর হয়তো আপনাকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে প্রযুক্তি সবসময় আর সস্তা হবে না। দেখেন, সারা বিশ্বই যেখানে প্রযুক্তির উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের জন্য আসলেও অনেক অনেক ভয়ঙ্কর। প্রযুক্তি পণ্যের দাম বাড়লেও দাম বাড়েনি কিন্তু ফ্যাব্রি লাইফের দারুণ দারুণ ক্লদিং কালেকশন। রিসেন্টলি চলে এসেছে তাদের সামার কালেকশন এবং অলরেডি আমি ব্যবহার করা শুরু করেছি, এবং আপনারাও যদি কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন ফ্যাব্রি লাইফের ওয়েবসাইট। আর ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট চাইলে ইউজ করুন TTP10 এই কুপন কোডটা। তো আপনার কাছে কি মনে হয় এই ক্রাইসিস কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে প্রযুক্তি বিশ্বে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।